নির্মাতা পরিচালক বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যিনি আমার আসলে একই ক্লাসে, একই ছাদের নিচে এলিমেন্টারি ক্লাসে একই ক্লাসে যাওয়া বন্ধুও বটেন, সেই মোস্তফা সরোয়ার ফারুকী। আপনাকে দেখে আসলে খুবই ভালো লাগছে। আপনি উপদেষ্টা হওয়ার পর মানে মানে সরকারি দায়িত্বে যাওয়ার পর এই প্রথম আপনার সঙ্গে আমার একটা সামনাসামনি দেখা হচ্ছে। যদিও আপনার সঙ্গে মানে আমার বন্ধুত্ব আমি বলবো 30 বছরের, আমরা সহকর্মী ছিলাম, বন্ধু ছিলাম, সহপাঠী ছিলাম। আপনাকে আসলেই স্বাগত জানাই এবং আপনার মূল্যবান সময় থেকে আপনি আমাদেরকে দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতাও বটে। থ্যাংক ইউ খালেদ ভাই ফর হ্যাভিং মি। আমি প্রথমেই যে বিষয়টার প্রতি আসলে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আম, আপনার এবং আপনার সরকারের নানা ধরনের সিদ্ধান্ত এবং আচরণে বোঝা যায় যে আপনারা কোনো একটি পক্ষে মানে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হতে চান না। আপনারা এদিকে বা ওদিকে আপনাদেরকে মানে কোনো একটা কর্নারে, কোনো একটা চরম ভাবাপন্ন জায়গায় আপনারা যেতে চান না, বরং মধ্যপন্থাটাই আপনারা মনে করেন সর্বোৎকৃষ্ট পন্থা। সেখানে সবাইকে একীভূত করা, সবাইকে একসাথে আনাও আপনাদের উদ্দেশ্যের মধ্যে একটা আমরা দেখতে পাই। আপনি কি ছোট করে একটু বলবেন যে এই জায়গায় আপনি কতটা সফল হবেন? বিশেষ করে আপনি কিছুদিন পরে আপনি পয়লা বৈশাখের অনুষ্ঠান করবেন, যেটা আপনি সবচেয়ে ইনক্লুসিভ অনুষ্ঠান আপনার করতে হবে, করবেন সেরকম দেখা যাচ্ছে। আপনি ঈদের অনুষ্ঠান করলেন, যেটা আসলে অনেক বছর পরে বাংলাদেশে আবার এত জাঁকজমক পরে পূর্ণভাবে ঈদ অনুষ্ঠান হলো, যেটা অনেকে বলছেন। তো আপনি কিভাবে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মানুষ আমরা যেখানে চরমভাবে প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত, সেখানে আপনি মাঝ রাস্তায় হাঁটতে কতটা সক্ষম হচ্ছেন, বা মাঝ রাস্তায় আসলে হাঁটতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আমি তো বরং উল্টাটা দেখি। আমি তো দেখি যে বাংলাদেশের মানুষ আসলে সবসময় মধ্যপন্থী। বাংলাদেশ মানুষ কোনো ধরনের চরমপন্থা পছন্দ করে না। এবং আপনি যদি, আমি প্রায় আমার বিভিন্ন ইন্টারভিউতে আমার মায়ের উদাহরণ দেই বা আমার ছোটবেলার উদাহরণ দেই। আহ, এবং আমি সেখানে উদাহরণ দিতে গেলে দেখি যে বাংলাদেশের মানুষকে আপনি যদি কোনো একটা এক্সট্রিম এন্ডে ঠেলে দিতে চান, তারা সেটা পছন্দ করে না। এবং আজকে যে আমরা আহ, সরকারে বসে একটা দায়িত্ব পালন করছি, আহ, এই দায়িত্বটা আজ আমাদের হাতে এসছে বা আমাদের কাঁধে এসছে, এটার পিছনে যে 5ই আগস্টে যে একটা বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, এবং সেই গণ অভ্যুত্থান আমরা যদি রিওয়াইন্ড করতে থাকি, তাহলে আমরা পিছনে গেলে দেখতে থাকবো যে 36 দিনের যে আন্দোলনটা হলো, সে আন্দোলনটা আসলে 16 বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ। এটা অ্যাপারেন্টলি একটা রাজনৈতিক ঘটনা হলো, আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক ঘটনা। সাংস্কৃতিক ঘটনা এই অর্থে বলছি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মূল জিনিসটা ছিল যে তারা একটা কিছু ফিল্টার বানিয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বাঙালি সংস্কৃতির পক্ষ বিপক্ষ, শুদ্ধ সংস্কৃতি, অশুদ্ধ সংস্কৃতি, অপসংস্কৃতি, এরকম নানা ফিল্টার বানিয়ে তারা বলে দিত যে ওকে, রক মিউজিক এটা অপসংস্কৃতি, ওকে, বোরখা এটা ইসলামী সংস্কৃতি, ফলে এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ না। এরকম করে আদারাইজেশন তারা খুব করতো। এবং কেউ যদি তার সমালোচনা করতো, তখন অন্য কোনো ফিল্টারে যদি বা অন্য কোনো লেন্সে যদি তাকে বাদ না দেওয়া যেত, তখন বাদ দিত এই বলে উনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই যে আদারাইজেশনটা হয়েছিল, এই আদারাইজেশনের ফলে কিন্তু বাংলাদেশে একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি 5 আগস্টে। 5 আগস্টের পরে আমাদের সরকারের, আমরা তো অন্তর্বর্তী একটা সামান্য সময়ের জন্য আছি, আমরা অনেক বেশি কিছু পরিবর্তন করতে পারবো না। মানে 5 বছরের সরকার যা করতে পারে, আমরা এই কদিনে সেটা করতে পারবো না। কিন্তু আমাদের একটা বড় কাজ হচ্ছে ট্রেনটাকে লাইনে তোলা। আমি মনে করি আমাদের সরকার সেটা সাকসেসফুলি করতে পারছে এখন পর্যন্ত। এবং দ্বিতীয় একটা বড় দায়িত্ব আমাদের, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল সেট করা বা একটা পরিষ্কার ইঙ্গিত দেয়া, যে ইঙ্গিতটা হচ্ছে যে বাংলাদেশ আর বিভাজনের পথে আগাবে না। বাংলাদেশ যদি সামনে আগাতে হয়, তাহলে সবাই মিলে এক হয়ে আগাতে হবে। এই দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, শুধু বাঙালি যে তা না, বাঙালি, চাকমা, মারমা, গারো অনেকে আছেন। এবং প্রত্যেকেই তার তার বিশ্বাস, তার তার মত নিয়ে থাকবেন, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হয়
যখন এক দল আরেক দলকে নালিফাই করতে চায়, হুম, এই যে নালিফিকেশনের খেলাটা, এই যে বাতিলকরণের প্রক্রিয়াটা, হুম, এটা আমরা গত 15 বছর 16 বছর দেখেছি। এবং একটা বাতিলের প্রতিক্রিয়ায় কিন্তু আরেকটা বাতিল তৈরি হয়। হুম, মানে এক চরমপন্থা আরেক চরমপন্থাকে অক্সিজেন অ্যাবসলিউটলি। যোগায়, এটা সবসময় ইতিহাস তাই বলে। আমরা আমরা বিশ্বাস করি যে আমরা সবাই মিলে, বাংলাদেশের সব মানুষ, আমরা যদি একে, আমাদের ভিন্নতা থাকবে, আমাদের চিন্তার বৈচিত্র্য থাকবে, আমাদের জাতিসত্তার বৈচিত্র্য থাকবে, জি। কিন্তু সেই বৈচিত্র্য নিয়েও আমরা যদি এক হয়ে হুম। এগোতে পারি, তাহলে বাংলাদেশের আহ, ভবিষ্যৎ উজ্জ্বল। ফারুক ভাই, আমার আসলে প্রশ্নটা ছিল যে আপনি কতটা পারতেছেন। যেমন ধরেন আপনি যখন এই কথা বলতেছেন, অনেক মানুষ আপনার কথা শুনতেছেন, তাদের কেউ কেউ বলতেছেন যে, ধরেন এবারের ঈদ উৎসবটার কথাই যদি ধরি, কেউ কেউ এরকম হ্যাঁ, বলতেছেন যে আপনি ঈদ উৎসবের যে ঈদের আনন্দ মিছিল, সেইটাতে কিছুটা পৌত্তলিকতা ঢুকিয়ে দিয়েছেন। পহেলা বৈশাখের যে পহেলা বৈশাখের যে পৌত্তলিকতা, আমি সবই কোট আনকোট করছি, পয়লা বৈশাখের যে পৌত্তলিকতা, তাতে আপনি কিছুটা ধর্ম ঢুকিয়ে দিবেন, কারণ আপনি একটা মেল্টিং পটের মধ্যে দিয়ে আসলে সবাইকে একীভূত করতে চান। আপনি কি এই ব্যাপারটাকে সেকেন্ড করেন, যে তাদের না, এই না, মতামতটাকে? না, আমি প্রথমে একটু পরিষ্কার করার জন্য বলি, জি। ফর রেকর্ডস। হুম, প্রথম কথা হচ্ছে, আহ, আমরা যখন সবাই মিলে একটা সরকার চালাচ্ছি, হুম, হুম, অন্য যে কোনো মন্ত্রণালয়ের সাফল্য এবং ব্যর্থতা হুম, আমি ওন করি। হুম, হুম, আমার মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা অন্য মন্ত্রণালয় ওন করে, এবং এটা হচ্ছে টিম, এটা হচ্ছে টিমের ব্যাপার, এবং আমরা টিম ইউনুস এইভাবে হুম, কাজ করছি বলে আমি বিশ্বাস হুম, করি। কিন্তু ফর রেকর্ডস একটা পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে, আহ, এই যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে হুম, চাঁদ রাতে শিল্পকলা একাডেমিতে ঈদ উৎসব শুরু করেছি। হুম, এটা এবার শুধু আমরা ঢাকা শিল্পকলায় করেছি। সামনের বছর, সামনের ঈদে সমস্ত শিল্পকলায় বিভিন্ন জেলা শহরে ছড়ানো হবে। হুম, এবার যদি আমরা আসি হচ্ছে ঈদ মিছিলের প্রসঙ্গে, আমাদের যখন আহ, চাঁদ রাতের উৎসবের প্রস্তুতি চলছিল, ওই সময় আমাকে আসিফ ফোন করে, আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, আমাদের হুম, হুম, এলজিআরডি হুম, উপদেষ্টা। হুম, হুম, উনি আমাকে বলেন যে, ফারুকী ভাই, এরকম তো একসময় ঈদের মিছিল ছিল, চল এটা তো আমরা আরেকবার রিভাইভ করতে চাই। আমি বলছি, গ্রেট আইডিয়া, হুম, গ্রেট আইডিয়া। এবং এটা আমরা যে কালচারাল পলিসি এক্সিকিউট করতে চাই বাংলাদেশে, সেই পলিসির সঙ্গে এটা হুম, পারফেক্টলি ম্যাচ করছে। লেটস ডু ইট টুগেদার। সো এটা মূলত ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজন। হুম, হুম, আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হেল্প করতে পেরেছি দুইটা জায়গায়, কারণ আমরা নববর্ষ এবং আমাদের আয়োজন নিয়ে এত ব্যস্ততার কারণে, হুম, নববর্ষে এবার আমাদের হিউজ এঙ্গেজমেন্ট। আমি নববর্ষের প্রোগ্রামের তালিকা বললে হয়তো এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এত হ্যাঁ, প্রোগ্রামে। রাইট। তো ফলে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেটা করেছি সেটা হচ্ছে, র্যালি গিয়ে মানিক মিয়া এভিনিউতে মেশার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়, হুম, ওই অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে আয়োজন করেছে। আর এছাড়া এই অনুষ্ঠানে, এই ঈদের মিছিলের প্রচারণার জন্য হুম, বাংলাদেশের 1 নম্বর ফিল্ম স্টার শাকিব খান থেকে শুরু করে হুম, আফরান নিশো, আরো অনেকে ভিডিও বাইট দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছে। এই উদ্বুদ্ধকরণের কাজগুলোতে আমাদের মন্ত্রণালয় হেল্প করেছে। ওকে। এবার যদি আসি আমরা ঈদ মিছিলের প্রসঙ্গ, জি। ঈদ ঈদ মিছিলের যে মোটিভ গুলোর কথা বলা হচ্ছে, এই মোটিভ গুলো আমি আবারও বলছি, হুম, তারা আমাদেরই কি বলে, হুম, প্রতিষ্ঠান, ফলে আমি ডিফেন্ড করছি মনে হতে পারে, কিন্তু হুম, আমি বলতে চাই যে এটা অনেক তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। এবার মাত্র 6-7 দিনের আয়োজন, হুম, ফলে ইভেন্ট কিউরেশনে অনেক রকমের জিনিস আছে, যেটা আমি শিওর আমাদের হুম, ঢাকা সিটি কর্পোরেশন এটা থেকে তারা লেসন নিয়েছে। এবং আপনার পরের ঈদ যখন ঈদ মিছিল হবে, সেখানে আপনারা অনেক রকমের কিউরেশন আরো অনেক ম্যাচিওর হতে করা হবে। ঈদের মিছিল ঈদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। হুম, পয়লা বৈশাখ আহ, আবার কারো বিজু, কারো সাংরাই, সেটা ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ওকে। এই কিউরেশনটা আমি মনে করি আরো বেটার আপনারা আগামী ঈদে দেখতে পাবেন। অ্যাবসলিউটলি, এটা নিয়ে আসলে আমরা নানার সময় আরও নানা কথা আমরা নিশ্চয়ই বলতেও পারবো। কিন্তু আপনাকে আমি আমি যে আদারাইজেশনের কথা দিয়ে আপনি শুরু করেছিলেন, এবং আমি আপনাকে চিনি, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনি, তার ক্যাবিনেটে যারা আছেন তাদের অনেককেই চিনি। অনেকেই কিন্তু তাদের সারাটা জীবনে আদারাইজেশনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আপনি তো বটেই, ডক্টর ইউনূস তো বটেই। তো এটা থেকে কি অনেকটা বার হতে পারলেন? কারণ কি, আমি আপনাকে বলি, আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে 5 আগস্টের ভাঙচুর দেখে, মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর
5 আগস্টে ভাঙচুর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এইসব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন, এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম 32 নম্বরের বাড়িতে যাওয়া উচিত, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর, মানে সঞ্জিদা খাতুন এবং 21শে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাসের মৃত্যুর পর লিখছেন, মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের শোক পাননি, সংস্কৃতি মন্ত্রণালয়ে কোনো কথা শুননি, কেউ কেউ বলেছেন ফারুকী এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না। আপনি এটা কিভাবে দেখেন ফারুকী ভাই? মানে আচ্ছা, প্রথম দুইটা প্রসঙ্গে আসি। একটা হচ্ছে যে আহ, সবগুলো জিনিস আমাদের একটু কনটেক্সটে দেখলে আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। আহ, হাসিনা 16 বছর যে অত্যাচার করেছে মানুষের উপর, তারপরে যে পালিয়ে গেল ভারতে, পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল, আমরা জানি এরকম যখন দেখেন, এটা আপনাকে একটা সহজ কথা বলি, হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কনটেক্সট, আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুইটার কনটেক্সট আলাদা। যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয়, তখন মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়, একটা একটা ঝড় হয় ভেতরে, রাইট? এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি। আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন, আপনি 17 বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি। আমরা তো আওয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম, চেপে থাকতাম, বা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো, এরকম ভাবে আমরা চলেছি, রাইট? কিন্তু বেগম খালেদা জিয়া তো বোধহয় সবচেয়ে অত্যাচারিত মানুষ। আপনি দেখেন যে উনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন, সেখানে কি আহ্বান জানিয়েছেন? উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে। আমি মনে করি এটাই হচ্ছে ম্যাচিওর কাজ। কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে, আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে। বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয়, বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে, তা না, রাইট? আচ্ছা, এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন? না, দেখি আপনি তাদের মধ্যে কোনো আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে? আমি তো আওয়ামী লীগই দেখি না। আওয়ামী লীগ বলতে আমি আওয়ামী লীগ নাই তো, মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তাদেরকে তো আর দেখে, মানে আমি আর তারা আমার গণনায় নাই। হ্যাঁ, অনলাইনে আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এত বড় অপরাধ করেছেন, ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন 287 জনকে খুন করা হবে, মানে তাদেরকে দেখে নেবো, একজন মারলো যা, 287 জন মারলো তা, তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন? এটা সুস্থ মানুষের লক্ষণ না। এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন, তখন কিন্তু আপনাকে আবারও মনে রাখতে হবে, একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে। এটা স্বাভাবিক হতে সময় লাগে, এবং এই সময়টা তো আমরা পাইনি, বরং আমরা উস্কানি পেয়েছি। এখন দেখেন দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, হাসিনা ভারতে পালিয়ে আছে। আপনি এই যে 1400 মানুষকে খুন করেছে, শত শত মানুষকে গুম করেছে, 15 বছরে বিনা বিচারে হত্যা করেছে, নির্যাতন করেছে, এগুলোর বিচার তো হতে হবে। এখন এগুলোর বিচার হওয়ার আগে, এই ট্রায়াল ফেস করে আসার আগে, যখন আপনি এই হুমকি ধামকিগুলো দিতে থাকেন, তখন কি আপনি আসলে মানুষের ক্ষোভ বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন? এটা একটা প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল, এটার আমি আরেকটা কনটেক্সট আপনাদেরকে দেখতে বলবো। সেটা হচ্ছে এই যে দেশে পুলিশ কি ছিল কতদিন? আমরা তো দেশে, আমার ধারণা 15-20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে, রাইট? এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। না না, টেক ইট ফ্রম মি। না না, আমি আসছি। তো এখন আপনি যখন
এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল, হুম আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ দ্য টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। হুম হুম এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না, ইটস নট পসিবল, কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনিং। আপনার ব্যুরোক্রেসিতে 17 বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন, হুম এইটাকে ফাংশনাল করতে ইট টেক্স টাইম। ফলে এই কনটেক্সটে যদি আপনি জিনিসগুলো ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আহ, সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো। তবে গিভেন দ্য কনটেক্সট যে আমরা একটা ধ্বংসযজ্ঞ থেকে এসেছি হুম এবং একটা ব্রোকেন ব্যুরোক্রেসি, হুম ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসেছি, আমি মনে করি উই হ্যাভ ডান গুড এনাফ। ওকে, আমার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই, এটাতে আটকে থাকতে চাই না। শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল, সেটা নিয়ে অনেক প্রশ্ন। পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী, মানে হাসিনা সরকারের বাহিনী ছিল, এখন ডক্টর ইউনূস ইয়েস, সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে, তাতে অসুবিধাটা কোথায়? এটা তো আর না আওয়ামী হয়নি। লীগ করে নাই, কিন্তু তারা হয় নাই। কিন্তু আমরা 32 নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি, কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কনটেক্সট ছিল। ওইখান থেকে হুমকি দামকে হাসিনা কি কি বলে টলে না বলে টা বলে আমি জানি না, এটা এআই দেয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না। এই 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 এইটার পরে এটা হয়েছে, তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারেন। কিন্তু সঞ্জিদা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন? আচ্ছা, এটা একটা আমি জানি না, এটা এর এর এটা না, এটার অনেকগুলো রকমের উত্তর হতে পারে, রাইট? আচ্ছা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে সঞ্জিদা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি, হুম আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে হুম হুম আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি, তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি। হুম আপনার আপনার অবগতির জন্য জানাই, এ প্রথমবার হুম বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নতুন বছর প্রস্তুতি সভায় হুম যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ হুম চিরকাল অপসংস্কৃতি বলেছে, সেই বাংলাদেশ বাম্বা মানে হ্যাঁ মিউজিক্যাল ব্যান্ড হ্যাঁ হ্যাঁ অ্যাসোসিয়েশন, হ্যাঁ হ্যাঁ। তারা উপস্থিত ছিল, ছায়ানট উপস্থিত ছিল, সাইমুম শিল্পগোষ্ঠী না কিন্তু উপস্থিত ফারুক ছিল, ভাই, সুরের ধারা ছিল, আমি শেষ করি, সুরের ধারা ছিল, হুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল, হ্যাঁ আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল, এনসিপির যুগ্ম সচিব ছিল। আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা গেছি। তার অর্থ কি? অর্থ হচ্ছে এই যে আমরা কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আদারাইজেশন করছি না। এখন আপনার একটা পার্টিকুলার কোশ্চেন কি, যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিতা খাতুনের হুম মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না? হুম আহ, সংস্কৃতি মন্ত্রণালয় কি আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয়? আমি ঠিক জানি না। এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেইনি, এটাকে কেন আমি অতটা গুরুত্বপূর্ণ ভাবিনি। না না মেবি না আই না, হ্যাভ এটা মাই আপনার চয়েস, এটা আপনার চয়েস, আপনি এটা বলতেই পারেন। কিন্তু আপনি মানে আপনার জব আমি পেয়েছি, আপনি শুধু এটা বলে তো, আপনি কি ছায়ানটকে আওয়ামী লীগের সংগঠন মনে করেন? কিন্তু আমি কিন্তু দেখছি যে বিগত সরকারের সময় ছায়ানটও আসলে মানে সাংঘাতিকভাবে আপনি তো জানেন ছায়ানটের না, পাশাপাশি পাল্টাপাল্টি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ। তাকে 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 ছায়ানট আওয়ামী লীগের কিনা আমি সেটা বলছি না। আপনি বলছেন আমি যে বলতে পার্টিজান চাচ্ছি, হলে ছায়ানটকে ডাকতেন না, সেই জন্য বলতেছি আর হ্যাঁ কি। আমি তো তাদের প্রতি তো আমাদের কোনো ইয়ে নেই, ক্ষোভ নেই, কিন্তু হ্যাঁ। কিন্তু পাশাপাশি এটাও আমাদের ভুলে গেলে চলবে না কনটেক্সটটা। জি। বাংলাদেশের সংস্কৃতিতে বিভাজন তৈরির ক্ষেত্রে হুম আমাদের বড় ভাইয়েরা যারা বা হুম বোনেরা হুম যারা এই শুদ্ধ সংস্কৃতি হুম অশুদ্ধ সংস্কৃতি, হ্যাঁ, হুম হুম ছায়ানট শুদ্ধ সংস্কৃতি, বাকি সব অশুদ্ধ সংস্কৃতি। হুম হুম আহ, ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড় ভাই ওয়াহিদুল হক, হুম উনি কলাম লিখেছেন হুম ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে। হুম এই বিভাজনগুলো কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন। ফলে আমি যে শুরুতে বলছিলাম, এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে, যে লেন্সগুলো এবং ফিল্টারে হেজিমনিক কালচারের বাইরে যা কিছু আছে তা সবই অশুদ্ধ আমি সংস্কৃতি। একদমই আপনার সাথে দ্বিমত করতেছি না, কিন্তু আমার কি হয়েছে, আমি মনে করি it is আমার কি হয়েছে, dangerous। আমি জয় বাংলা কনসার্টে ব্যান্ডই দেখছি, বরং ছায়ানটে আমি দেখছি যে চাপানো হইতেছে। এমনকি পহেলা বৈশাখের অনুষ্ঠানে ছায়ানটের একটা এন্টি থিসিস দাঁড় করতে চাইছিল কিন্তু আওয়ামী লীগ, বড় আরেকজন না, শিল্পী দিয়ে, আপনার মনে থাকবে উনারা আমি সঞ্জিতা আমি খাতুন। না, জি আমি যে কথাটা বলছিলাম জি সেই কথাটা হচ্ছে এই যে আমি ছায়ানট বলে না, আমি বলছি যে আমাদের এখানে যে কালচারাল হেজিমনিটা তৈরি করা হয়েছে, এটাতে যারা যারা ভূমিকা রেখেছেন
তাদের মধ্যে ছায়ানট অন্যতম। এই যে এটা অপসংস্কৃতি, এইটা ওকে, অশুদ্ধ সংস্কৃতি, এইটা রাখা যাবে না, আম, আম, আহ, মোগল আমলের কালচার রাখা যাবে না, ওই কাসিদার মধ্যে উর্দু বলে এটা অপসংস্কৃতি, এই অপরায়ণগুলো কিন্তু এনারা করেছেন। ফলে আমি মনে করি না বাংলাদেশের সংস্কৃতি বলতে আমি যেটা বুঝি সেটার ক্ষেত্রে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি তাদেরকেই বলবো তারা রেখেছেন যারা অপরায়ণের ভূমিকা রাখেননি, যারা ওকে। সবাইকে এক জায়গায় আনতে চেয়েছেন। অপরায়ণের প্রসঙ্গে আমি একটু এইবার অন্য সাইড থেকে আপনি দেখি, আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদের নিযুক্তি, যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা, তাদের একটা বড় অংশ আপনারা পছন্দ করে নাই, কারণ আপনি একটু বাম, একটু ছায়ানট, হ্যাঁ, একটু যেন আওয়ামী, এইগুলি ছিল তাদের অভিযোগ। মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আছেন, কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না, আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁষা। বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই, মানে এই যে কি বলে জানি, মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পদত্যাগ করতে হবে, এরকম একটা অভিযোগ ছিল। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতিই খেপে গেছিল যে না, এই সরকার সবচেয়ে খারাপ কাজ করছে, ফারুকীকে নিয়োগ দিছে। এই যে তৌহিদি জনতা বলতেছি আমরা, যারা বা যারা ইনফ্লুয়েন্সার, তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল, পতন আন্দোলনের সমর্থক ছিল, উৎসাহ ছিল, সক্রিয় ছিল। দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা, যে মানে না, মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন রক্ষা না, আমি পুরো বাংলাদেশের কথা ভাবি। আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মোস্তফা সরোয়ার ফারুকী নাই। আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয়। এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই, আমি শুধু একটা কথা বলি। আমাকে, আপনি জানেন যে 2013 সাল বা 14 সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকী নামে রাখতো। হুম আহ আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো। আমি আসলে এর কোনোটাই না, দুইটার একটাও না। আহ দেখেন, আমি বড় হয়েছি এমন একটা পরিবারে, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি। এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ, হ্যাঁ, হুম আর আমি ছবি বানাই। আম, আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক সেটার জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দুও নাই, বরং শ্রদ্ধা আছে। আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন নিবেদন করেন আল্লাহর কাছে, রাইট? আমি তাদেরকে দেখে বড় হয়েছি। আবার একই সঙ্গে আমার নাখালপাড়ায়, এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে, হুম হুম আবার নাখালপাড়ায় আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না। হুম আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই। আমি আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত পথ বিশ্বাস চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায়। আমার মনে হয় দ্য দ্য প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমি আমি যেটা বিশ্বাস করি, অর্থাৎ আমি যদি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ। হুম আবার আরেকজন ভাবছে হুম আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ। হুম এইটাই আই থিঙ্ক দ্য প্রবলেম লাইজ হিয়ার। আ- আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে, যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস। হুম আমার আম্মা বলতো, বাবা তুই যদি এমন কারোর সমালোচনাও করতে চাস হুম তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না, হুম তাকে সালাম দিবি, জিজ্ঞেস করবি কাকা কেমন আছেন, তার ইন্টারেস্টিং, খোঁজ খবর নিবি, কাকার ইন্টারেস্টিং, খোঁজ খবর নিবি, স্বাস্থ্যের ইন্টারেস্টিং। খবর, ফ্যামিলির খবর। তুই যখন এই খোঁজ খবরগুলো নিবি তারপরে তুই যখন কাকাকে সমালোচনার কথাটা বলবি উনি তখন রিয়াক্ট করবে না, কারণ উনি বুঝতে পারবেন যে তুই খারাপ উদ্দেশ্যে, অর্থাৎ তুই ওনাকে গালি দেওয়ার জন্য আসিস না। ওকে, আপনি যখন একটা ইন্টেনশনে নিয়ে আসবেন যে আই উইল টেক দেম ডাউন, তখন আপনার ভালোটাও কেউ শুনবে না। ওকে। দ্যাট ইজ এ প্রবলেম উই হ্যাভ, উই ল্যাক রেসপেক্ট। এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায়। আমি আরেকটা কনটেক্সট বলি ফারুকী ভাই, সেইটা হচ্ছে, না কনটেক্সট বলার আগে আগে আপনার কথা বলে নিই। আপনি স্পষ্ট আপনার সকল
মানে কি বলে আর কি, মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিং এর বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন। আমি এটা মনে করাই দিতে চাই, আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরো অনেককে দেখি না, যাদেরকে আমরা আসলে খুব উদারনৈতিক বুদ্ধিজীবী বলি, ওই সময়ও দেখি না, এখনো দেখি না। আপনি ফেসবুকে লিখেছেন ফারুকী ভাই যে, আমি কোট করছি আপনাকে, বাংলাদেশে জুলাই আসছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেয়া হয় নাই। আপনি যুক্ত করেছেন, যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন করে তার উপকার কারা করছেন? এই কারা আপনি যাদের বলছেন, তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা? আপনার টেক আমি জানতে চাইবো, যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন, কারণ আপনিও সরকারে আছেন। কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেওয়া দেখি, পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি, ইফটিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি, আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি, হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা আসে, সেগুলি যখন দেখি, তখন এই কনটেক্সটটা কোথায় দেখেন? এমনকি আমি যখন আপনাকে প্রশ্ন করছিলাম, আমাকে দুজন তিনজনের নাম করে কেউ কেউ জানতে চাচ্ছেন, আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা। ভয় থেকে না, আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না। আপনার কাছ থেকে এটা আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন, মানে আপনার যে অবস্থান, আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন, বহু মত, বহু পদ, বহু পোশাক, বহু কিছুর, আপনি যে ইনক্লুসিভিটি চান, সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা? না, আমরা সরছি না। দেখেন, যেদিন আমি আমি এই ফেসবুকে পোস্টটা করছি, আহ, আমি তো সরকার থেকেই করেছি, রাইট? হুম হুম এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি। এবং আপনারা দেখেন, খেয়াল করে, সরকার আহ, এই মোরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা, 3 দিনে কি পরিমাণ গ্রেপ্তার করেছে। আহ, এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি। আবার বলছি, আপনার একটু কনটেক্সটটা একটু মনে রাখবেন। আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আহ, এটা এমন একটা পদ যেটা হচ্ছে সবচেয়ে, মানে কি বলে, আগুনের চেয়ার। এখানে যাকে বসাবেন সেই গলে যাবে, এটা কেউ সাকসেসফুল হতে পারবে না। সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না। সো ইট টুক সাম টাইম। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আহ, সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে, এবং ডিসাইসিভ অবস্থানকে কিন্তু আহ, আহ, আপনি খেয়াল করে দেখেন যে, আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন মাওলানা সাহেব, তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা, এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং সেই মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে। এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে, অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে, কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধতা না। সময় লাগাটার মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি, যেটাকে দাঁড় করানো। এখন বহু মত, বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আর একটা কথা বলি। আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম, জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল।